হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের কিছুদিন আগে শুরু করা জিওগ্রাফির যে প্র্যাকটিস সেটের মিক্স প্র্যাকটিস সেট আজকে করাবো। আজকে প্র্যাকটিস সেট 3 হবে, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। শেষে খুব ভালো ভালো কয়েকটা কোশ্চেন আছে। তো তোমাদের একটু বলে দিই যে আমাদের চ্যানেলে 3 রকমের প্র্যাকটিস সেট চলছে। 3 রকমভাবে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে। জিকের একটা জিকে মিক্স প্র্যাকটিস সেট করানো হচ্ছে, আরেকটা যেটা হিস্ট্রি জিওগ্রাফি আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্র্যাকটিস সেট করানো হচ্ছে, এবং এটা যেটা এখন করাচ্ছি সেটা হলো জিওগ্রাফি বা হিস্ট্রি বা পলিটির মিক্স প্র্যাকটিস সেট। তো তোমরা কনফিউজ না হও তার জন্য বলে দিলাম। 3 রকমভাবেই প্র্যাকটিস সেট করানো হচ্ছে যাতে তোমাদের কোশ্চেনে এক্সামের কোশ্চেন একটাও যাতে তোমরা ছেড়ে না আসো। তো চলো, আজকে 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। তো চলো প্রথম থেকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন কী বলেছে, 38তম প্যারালাল বিভক্ত করে কোনটি? 38তম প্যারালাল। যারা প্রিমিয়ার দেখছো তারা কমেন্ট করবে অবশ্যই। এটা অ্যান্সার হবে অপশন সি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়া। আরেকটা কথা তোমাদের বলে রাখি, 24তম প্যারালাল এটা কার মধ্যে আছে? ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। তো এই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে আছে প্যারালালটা, এই যে প্যারালাল সেটা ছাড়াও আরেকটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা লাইন আছে, সেটা হলো পাকিস্তানের মধ্যে আছে রেড ক্লিফ লাইন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, রেড ক্লিফ লাইন এটাও আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। কোনটি উত্তরবঙ্গের নদী নয়? ভালো করে দেখবে কোশ্চেনগুলো। কোনটি উত্তরবঙ্গের নদী নয়? উত্তরবঙ্গের নদী নয় হলো হলদিয়া। আচ্ছা, এই তিনটি উত্তরবঙ্গের নদী। এই যে তিনটি নদী আছে তার মধ্যে জলঢাকা, রায়ঢাক এই দুটি নদী হলো, মনে রাখবে, ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। মানে উপনদী, ঠিক আছে, ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি। আর এই যে কালজানি নদী আছে, এটা কার ট্রিবিউটারি, কার উপনদী? এটা হলো তোরসার উপনদী। যারা নর্থ বেঙ্গল থেকে আছো তারা খুব ভালো করে বুঝবে, এই যে কালজানি তোরসার উপনদী। এবং এই যে তোরসা, ইন্টারেস্টিংভাবে এই তোরসা আবার ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, বোঝা গেল? জলঢাকা এবং রায়ঢাক এটা ব্রহ্মপুত্রের উপনদী, এবং কালজানি তোরসার উপনদী, এবং তোরসা আবার ব্রহ্মপুত্রের উপনদী। ঠিক আছে, চলো নেক্সট। রেগুর মৃত্তিকা হলো কোনটি? রেগুর মৃত্তিকা, দেখো, রেগুর মৃত্তিকা হলো এখানে কৃষ্ণ মৃত্তিকা। অপশন ডি, কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা কোথায় পাওয়া যায়? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা এটা মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে দেখা যায়। ঠিক আছে, মধ্যপ্রদেশের কিছু অংশে দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকাকে কালো কার্পাস মৃত্তিকাও বলে। ঠিক আছে, কালো কার্পাস মৃত্তিকা বলে। নেক্সট, যারা প্রিমিয়ার দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো। সুন্দরবন কোন ধরনের অরণ্য? সুন্দরবন হলো জোয়ারভাটা পুষ্ট অরণ্য। আর এটা আরেকভাবেও থাকতে পারে এক্সামে, ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, নেক্সট। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। দেখো, এই যে
পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। এই পেট্রো রসায়ন শিল্পকে আবার আরেকটা নামেও বলা হয়, সেটা হলো জাইগান্টিক ইন্ডাস্ট্রি। জাইগান্টিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আরেকটা নামও বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। নেক্সট, কোন উপকূল রেখার দৈর্ঘ্য, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো 7516.6 কিলোমিটার, 7516.6 কিলোমিটার। অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। এটা হলো আইল্যান্ড মিলে, এটা হলো আইল্যান্ড, ভারতের যে আইল্যান্ডগুলো আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, এই যে আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডগুলো মিলে এই উপকূল রেখার দৈর্ঘ্য হলো 7516.6 কিলোমিটার। এবং যদি আইল্যান্ডগুলো বাদে ধরা হয় তাহলে সেই দৈর্ঘ্যটা হয়ে যাবে 6100 কিলোমিটার। তোমাদের এটা ক্লাসে করানো আছে, 6100 কিলোমিটার। চলো নেক্সট, কাবেরী জল বিতর্ক কোন কোন দেশের মাঝখানে আছে? কাবেরী জল বিতর্ক আছে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। অপশন ডি তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। এই যে কাবেরী জল বিতর্ক, এটা একটা খুব বড় একটা বিতর্ক। এটা মোটামুটি তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে, জানো তোমরা যে সিনেমা নিয়ে খুব মাঝামাঝি হয়। তো সিনেমার যে যারা সিনেমা করে, যারা অ্যাক্টার আছে, তারা সেখানকার ভগবান, তামিলনাড়ু এবং কর্ণাটকের ভগবান, ঠিক আছে, সেই অ্যাক্টারগুলোকে তারা ভগবান হিসেবে দেখে, ঠিক আছে। তো তারা গিয়েও এই যে কাবেরীর যে জল বিতর্ক, তারা গিয়েও এই বিতর্কটা সলভ করতে এখনও পারেনি, এখনও এই বিতর্কটা চলছে, এখনও বিতর্কটা পুরোপুরি সলভ হয়নি, ঠিক আছে। আচ্ছা, এই যে তামিলনাড়ুর এই যে কাবেরী কোথার থেকে উৎপন্ন হয়েছে? কাবেরী নদী কোথার থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে, বোঝা হয়েছে। একটা মনে রাখবে, মেত্তুর হলো এর উপনদী, ট্রিবিউটারি হলো মেত্তুর, ঠিক আছে, মেত্তুর হলো ট্রিবিউটারি। চলো নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য চিনির বাটি বলা হয়? কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? কমেন্ট করো সবাই। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয়। দেখো, এই উত্তরপ্রদেশে আখ বলতে ইংলিশে সুগার কেন, এই যে উত্তরপ্রদেশে সুগার কেন বা আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, এবং এই আখ উৎপাদনে ভারত কততম স্থানে আছে? ভারত স্থানে আছে 5th পজিশন, গোটা ওয়ার্ল্ডে ভারত 5th পজিশনে আছে। তাহলে আমাদের জানতে হবে যে প্রথম পজিশনে কে আছে? এই সুগার কেন উৎপাদনে প্রথম পজিশনে আছে ব্রাজিল প্রথম পজিশনে আছে। চলো নেক্সট, আরাবল্লী পর্বত হলো এগুলোর মধ্যে কোনটি? আরাবল্লী পর্বত হলো ভঙ্গিল পর্বত। দেখো, আরাবল্লী পর্বত সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত। এখন কিন্তু এই ভঙ্গিল পর্বত নেই, এটা এখন ক্ষয়জাত পর্বত পরিণত হয়েছে। এই আরাবল্লী পর্বত এখন ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর।
গুরুশিখর। এই গুরুশিখর পাহাড়ের একটা পাহাড়ের মধ্যে মাউন্ট আবু একটা পর্বত আছে। এই মাউন্ট আবু পর্বতের মধ্যে একটা মন্দির আছে, যেটা হলো দিলওয়ারা মন্দির। খুব ইম্পর্টেন্ট, দিলওয়ারা মন্দির। ঠিক আছে, চলো নেক্সট। রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে? কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের, কিছুক্ষণ আগে বললাম যে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়। রেগুর মৃত্তিকা কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইসব অঞ্চলে দেখা যায়। তো এই যে রেগুর মৃত্তিকা, এটা কোন শিলা থেকে সৃষ্টি হয়েছে? এটা মূলত ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে। ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়েছে। এই যে ব্যাসল্ট শিলা থেকে যে রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়েছে, এই রেগুর মৃত্তিকা ভারতের 16.6% এরিয়া কভার করে আছে। ঠিক আছে, এবং তাহলে প্রথমে কে আছে? এটা সেকেন্ডে আছে, এই মৃত্তিকা সেকেন্ড পজিশনে আছে। এবং তাহলে প্রথমে কে আছে? অবশ্যই প্রথমে পলিমাটি, যেটা 45.6% এরিয়া দখল করে আছে, যেটা প্রথম পজিশনে আছে। ঠিক আছে, এইভাবে ডিটেলস পড়তে হবে তোমাদের। এবার ডিটেলস না পড়লে কিন্তু একদম এখন এক্সামের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসছে। তো এক্সামের কোশ্চেন যেহেতু ঘুরিয়ে আসছে, তোমাদেরও একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে। আচ্ছা চলো নেক্সট। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে অপশন সি নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। এটা নর্মদা নদীর দৈর্ঘ্য কত, লেন্থ কত? 1312 কিলোমিটার। 1312 কিলোমিটার। মনে রাখবে, এই যে নর্মদা নদী, এটা দক্ষিণ ভারতের যত নদী আছে সেটার মধ্যে সেকেন্ড পজিশনে আছে, কিন্তু টোটাল ভারতের মধ্যে এটা ফোর্থ পজিশনে আছে। টোটাল ইন্ডিয়া এটা ফোর্থ পজিশনে আছে। তাহলে এই যে তোমাকে বললাম যে সাউথ ইন্ডিয়াতে এটা সেকেন্ড পজিশনে আছে, তাহলে ফার্স্ট পজিশনে কে আছে? গোদাবরী। আর এটা যে বললাম টোটাল ইন্ডিয়াতে ফোর্থ পজিশনে আছে, টোটাল ইন্ডিয়াতে ফোর্থ পজিশনে থাকলে ফার্স্ট পজিশনে কে আছে? অবশ্যই গঙ্গা ফার্স্ট পজিশনে আছে। আর সাউথ ইন্ডিয়াতে গোদাবরী ফার্স্ট পজিশনে আছে। ঠিক আছে, এভাবেই তোমাদের ডিটেলস পড়তে হবে। তো আচ্ছা, তোমাদের একটু বলে দিই, যারা আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। সেখানে ডিটেলস প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস পড়ানো হচ্ছে। 8900601537 এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। চলো নেক্সট। লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে? লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে বলা হয় হ্যালোফাইটিস। অপশন বি হ্যালোফাইটিস। নেক্সট। মেরুপ্রভা আউরা অস্ট্রেলিয়াস কোন অঞ্চলে দেখা যায়? এটা দেখা যায় কুমেরু অঞ্চলে। অপশন সি কুমেরু অঞ্চলে। দেখো এই জিনিসটা কি, অরোরা অস্ট্রেলিয়াস, এই জিনিসটা দেখবে কিছু কিছু সময় খবরে তোমাদের দেয়, যে বা খবরে বা বিভিন্ন ছবিতে বা তোমাদের খাতার উপরে বিভিন্ন ছবি থাকে, দেখবে রামধনুর মতন অনেকটা বিভিন্ন কালারের হয়। এটা বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালারের। এই যে এরকম হয় যে সবুজ থাকলো, ঠিক আছে, তারপরে সবুজ থাকলো, বিশেষ করে সবুজ থাকে, খুব সুন্দর লাগে দেখতে, অনেকটা রামধনুর মতোই। তারপরে নীল থাকে, এরকম কম্বিনেশন হয়ে গোটা আকাশে এটা দেখা যায়, টোটাল আকাশে এটা দেখা যায়। তো এগুলোকে অরোরা অস্ট্রেলিয়াস বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কী? সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কী?
সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হলো অপশন সি মৃত সাগর। মৃত সাগর হলো সবথেকে লবণাক্ত সমুদ্র। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় সমভূমিতে। কোন সমভূমিতে লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয়? লু প্রবাহিত হয় কোথায়? মূলত লু প্রবাহিত হয় কোন জায়গায়? ঠিক আছে, 15 অ্যান্সার হয়ে যাবে সি পশ্চিম ভারতে। দেখো এই যে পশ্চিম ভারতে প্রবাহিত হয়, পশ্চিম ভারতে যে লু প্রবাহিত হয় এটা নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে ইস্টের দিকে প্রবাহিত হয়। নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে ইস্ট ইন্ডিয়ার দিকে প্রবাহিত হয়। এটা লুটা অ্যাকচুয়ালি একটা গরম বায়ু প্রবাহিত হয়। যারা সাউথ ইন্ডিয়াতে থাকো, তারা এই সাউথ বেঙ্গলে থাকো, তারা এই লুটার সাথে ভালোভাবে পরিচিত। মোটামুটি এই যে গরম একটা বায়ু প্রবাহিত হয়, গরম বায়ুটা ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। যখন এটা প্রবাহিত হয় তখন তাপমাত্রা বাড়তে থাকে 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আস্তে আস্তে বাড়তে থাকে। 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? গরান উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। এই শ্বাসমূল অ্যাকচুয়ালি কি? শ্বাসমূলগুলি হলো এই যে লবণাক্ত জলে মাটিতে যেসব গাছ হয়, সুন্দরী, গরান, গেওয়া, এই গাছগুলো লবণ থাকার জন্য সঠিকভাবে মাটির থেকে শ্বাস নিতে পারে না, অক্সিজেন নিতে পারে না। তো তার জন্য তখন এই যে মূলগুলো উপর দিকে উঠে আসে, উপরের দিকে উঠে আসে। তাই এই যে এগুলোকে বলা হয় শ্বাসমূল, এগুলোকে শ্বাসমূল বলে, বা আরেকটা নাম হলো নাসিকা মূল, মনে রাখবে। চলো নেক্সট। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? ঝুম কথাটি কি বলতে ব্যবহার করা হয়? ঝুম কথাটি অপশন সি উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ হিসেবে ব্যবহার করা হয়। তোমরা জানো ঝুম চাষ, এটা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? রোহিঙ্গা তোমরা শুনেছ, রোহিঙ্গা আশা করি পশ্চিমবঙ্গের সবাই শুনেছে রোহিঙ্গা। তো এই যে রোহিঙ্গা, এটা কোথাকার আদিবাসী? এরা মূলত মায়ানমারের আদিবাসী। অপশন ডি মায়ানমারের আদিবাসী। নেক্সট, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে? কাছ দিয়ে গেছে, ঠিক আছে, কাজ না, কাজ দিয়ে গেছে। তো এটা আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন। তো এই যে ইন্টারন্যাশনাল ডেডলাইন, এটা নর্থ টোটাল ওয়ার্ল্ডে নর্থ সাউথে বিস্তৃত আছে, এরকমভাবে বিস্তৃত আছে। ঠিক আছে, এরকমভাবে বিস্তৃত আছে ইন্টারন্যাশনাল ডেডলাইন। কোনটি পাললিক শিলা? পাললিক শিলা কোনটি? পাললিক শিলা হলো কয়লা। এর মধ্যে পাললিক শিলা কয়লা। পাললিক শিলা কীভাবে তৈরি হয় একটু বোঝো। পাললিক শিলা ব্যাপারটা মূলত প্রথমে আগ্নেয় শিলা, তোমরা জানো লাভার থেকে আগ্নেয় শিলা, তারপর এই আগ্নেয় শিলা নদী, বায়ু, তারপর বিভিন্ন সমুদ্রের এইসবের মাধ্যমে ক্ষয় হয়।
ক্ষয় হয়, ক্ষয় পেতে 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 তারপর এই যে ক্ষয় পেল, ক্ষয় পাওয়ার পর এই যে ক্ষয়ের অংশগুলো এক জায়গায় জমা হয়। এই ক্ষয়ের অংশগুলো এক জায়গায় জমা হয়ে একটা চাপের সৃষ্টি হয়, তারপর এই চাপ পেয়ে তারপর আলটিমেটলি সৃষ্টি হয় পাললিক শিলা। ঠিক আছে, নেক্সট। সম্প্রতি ডোকালাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? ডোকালাম বিতর্ক ভারত ও চীনের মধ্যে ডোকালাম বিতর্ক হয়েছিল। ভারত ও চীন এই যে ডোকালাম বিতর্ক, এই যে ডোকালাম অঞ্চলটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিতর্ক। এই যে ডোকালাম অঞ্চল এটা মূলত ভুটানের এরিয়াতে পড়ে। ডোকালাম বিতর্ক মূলত ভুটানের এরিয়াতে পড়ে। তো এই যে ভুটানের এরিয়াতে পড়ছে, এই যে চীন কী করছে, চীন এই ডোকালাম অঞ্চলে দখল করার চেষ্টা করছে, ডোকালাম অঞ্চলটা দখল করার চেষ্টা করছে। ডোকালাম অঞ্চল যদি দখল করে ফেলে তাহলে কি হবে, যদি চীনের ভুটানের সাথে কথাবার্তা বলে কোনো জায়গা ছেড়ে দিয়ে আর এই ডোকালাম অঞ্চলটা যদি দখল করে ফেলতে পারে, তখন কি হবে, তখন এই যে ডোকালাম অঞ্চলে সৈন্য পাঠিয়ে দেবে চীন এখানে সৈন্য পাঠাবে। তারপর এই যে ডোকালাম অঞ্চল থেকে আমাদের যেটা চিকেন স্নেক, তোমরা জানো চিকেন নেক, সেটা কোনটা, শিলিগুড়ির যে জায়গাটা আছে ওখানে চিকেন স্নেক। তো এই যে চিকেন স্নেকে এই জায়গাটায় দখল করতে চেষ্টা করবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে, তোমরা জানো চিকেন নেক। তো এই জায়গাটায় দখল করার চেষ্টা করলে আমাদের এই জায়গাটা হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো এই জায়গাটা যদি দখল করে ফেলে আমাদের উত্তর পূর্ব ভারতের সাথে টোটাল কানেকশন ভারতের সাথে কেটে যাবে। তাহলে এই জায়গাটা, তার জন্য ডোকালাম জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে। চলো নেক্সট। দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলের খামারপাত রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। খামারপাত রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে। এই যে দামোদর নদী, এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড এই দুটো রাজ্যের মধ্যে বিস্তৃত। ঠিক আছে, আর এটার লেন্থ কত মনে রাখবে, 541 কিলোমিটার। নেক্সট, পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? এটা তোমরা কমেন্টে করবে, এটা তোমাদের ছোটোর থেকে পড়া জিনিস, এটা তোমরা কমেন্টে জানাবে, ক্লাসের শেষে কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে সবাই। চলো নেক্সট। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত। কলকাতা, অপশন বি কলকাতা। এই যে সেরামিক কি, সেরামিক জিনিসটা হলো চীনামাটি। তোমাদের বাড়িতে পাত্র আছে, চীনামাটির পাত্র। এই যে চীনামাটির পাত্রের উপর একটা রিসার্চ স্টেশন হলো কলকাতায় আছে। ঠিক আছে, রিসার্চ স্টেশন আছে কলকাতায়। চলো নেক্সট। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে? পুরুলিয়া, অপশন এ পুরুলিয়ার সাথে আছে। নেক্সট, ম্যানগ্রোভ বনভূমির কাজ কি? কাজ হবে না, এটা গাছ। হ্যাঁ, ম্যানগ্রোভ বনভূমির গাছ হলো কোনটি? গরান গেওয়া, অপশন বি গরান গেওয়া। নেক্সট, কোন সময় এর মধ্যে সমগ্র ভারতে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম বায়ু মূলত 1 জুনই ধরা হয়, 1 জুন প্রবেশ করে। ঠিক আছে, এই যে 1 থেকে 10 জুনের মধ্যে প্রবেশ করে যায়। ঠিক আছে, কোনো জায়গায় 1 থেকে 15 জুনও থাকে, কোনো জায়গায় 1 থেকে 10 জুনও থাকে, বা কোনো জায়গায় 5 জুনও থাকে। মূলত 1 জুনটাই কাউন্ট করা হয়।
দেখা গেছে ফার্স্ট জনেই প্রবেশ করে যায়। ঠিক আছে, চলো নেক্সট। অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল কোথায়? অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল হলো দেবপ্রয়াগে। অপশন এ দেবপ্রয়াগে। ঠিক আছে, মনে রাখবে অলকানন্দা এবং মন্দাকিনী এটার সংযোগস্থল হলো রুদ্রপ্রয়াগ, এবং আরেকটা হলো কর্ণপ্রয়াগ। আরেকটা আছে কর্ণপ্রয়াগ, যেটা অলকানন্দা এবং পিণ্ডারী নদী মাঝখানে আছে। পিণ্ডারী নদীর সংযোগস্থল হলো কর্ণপ্রয়াগ। তাহলে রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা এবং মন্দাকিনী, দেবপ্রয়াগ হলো অলকানন্দা এবং ভাগীরথী। নেক্সট, সুয়েজ খাল যুক্ত করেছে কোনটি? সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চেন, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপ? লোয়েস হলো বায়ু দ্বারা গঠিত একটা ভূমিরূপ। তাহলে এই ছিল তোমাদের 30টা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট জিওগ্রাফির 30টা মিক্স কোশ্চেন। ঠিক আছে, এতক্ষণ যারা ছিলে, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুর মধ্যে এটা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, আর যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আবার আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, আর যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি অবশ্যই তারা আগের প্র্যাকটিস সেটগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, বাই।